এবং না হলে কি লাভ হবে, অথবা এটা হওয়ার ব্যাপারে সরকার যেগুলি বলছে সেখানে কোনো ফাঁক ফোকর আপনি দেখছেন কিনা, অথবা কোনো সন্দেহ আপনি অনুভব করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে পিক আপ করেছেন, আমি এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আগাগোড়াই বলেছি যে আপনার বিষয় সবসময় খুব স্পর্শকাতর এবং খুব স্পষ্ট অবস্থান আপনার থাকে। সেই জন্যই আমি আপনার সাথে কথা বলতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। আপনি দেখুন যে পদ্মা ব্যারেজের বিষয়টি আপনি যেমনটি উল্লেখ করলেন, যে বাংলাদেশের এটা বোধহয় সর্ববৃহৎ একটা প্রজেক্ট, এবং একটি নতুন সরকার ক্ষমতায় এসছে মাত্র 100 দিন অতিক্রান্ত করলো। তারপরে নিজস্ব অর্থায়নে 34,394 কোটি টাকা, এত বড় একটা বাজেটে একনেকে অনুমোদন হলো। কিন্তু এটার ব্যাপারে মানুষের কাছে কি তথ্য আছে, কি সমীক্ষা আছে, কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কি গবেষণা করা হয়েছে, এই তথ্যগুলো কিন্তু বলা হয়নি। এখন আমিও বিষয়টি আপনার মতো খুবই খুশি হয়েছে, অনেকের মতো খুশি হয়েছিলাম যে বাংলাদেশে এত বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু পরে যখন আমি বিভিন্ন তথ্য উপাত্ত আলোচনা করলাম ভারতের এবং ইউনাইটেড স্টেটস এর থেকে কয়েকটা ইউনিভার্সিটির আমি পেপার টেপার পড়ে, আমি আমার গা রীতিমতো শিউরে উঠেছে যে কিভাবে এরকম একটা আত্মহননের পথ আমরা বেছে নেই। এবং সেই জন্যই আমি তৎক্ষণাৎ এটা আমি জনসম্মুখে আমি 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 মনে করেছি এটা আমার বিবেকী দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব, যে বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট আলোচনা হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, তারপরে সরকার এত বড় সিদ্ধান্ত নিক। সরকার যখন একনেকে অনুমোদন দিয়েছেন, তখন তো এটা নিয়ে পর্যাপ্ত আলোচনা, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা। কিন্তু সেটা কি? আমরা যেমন আজকে আপনি ইউএস এর সাথে যে বাণিজ্য চুক্তি হলো, কি হলো না হলো, এটা জানার জন্য আপনি উৎসুক না? অবশ্যই আমি উৎসুক। একইভাবে আমরা কি এত বড় একটা প্রজেক্ট, আমাদের মতো দেশের মতো একটা দেশে এরকম একটা কাজ হচ্ছে, এটা তো জানতেই চাইবো। এটা আমি পড়তে গিয়ে যেটা দেখলাম যে আসলে পুরো প্রজেক্টটা পদ্মা ব্যারেজ, এখানে যে বিশাল অর্থ দিয়ে যে প্রজেক্টটা করা হচ্ছে, এটা কি কোনো উপকারে আসবে নাকি এটা ক্ষতির কারণ হবে? আমার আমার গবেষণা বা আমার পড়াশোনা বলছে এটা বাংলাদেশের জন্য একটা গলার ফাঁস হতে যাচ্ছে, এটা আমাদের গলার কাঁটা হতে যাচ্ছে। এখন আসি যে আমি পদ্ধতিগতভাবে বিষয়টাকে বলি। এই প্রজেক্টের মানে আপনি জানেন যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তমতম ডেল্টা, এটাকে সুন্দরবন ডেল্টাও বলা হয়। তো বাংলাদেশে এই ডেল্টার 67 ভাগ এবং ভারতে হলো 33 ভাগ। তো এই যে ডেল্টা আছে, ডেল্টা বা বদ্বীপের প্রাণ হচ্ছে পলি। পলি ছাড়া ডেল্টা হয় না, এটা আমরা সবাই জানি। তো আবহমান কাল থেকে এই যে বেসিন আছে, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, যেটাই বলেন না কেন, এই বেসিন গুলো দিয়ে যে আপনার পলি প্রবাহিত হয়, সেইটাই কিন্তু বাংলাদেশ গঠন করেছে। আবহমান কাল থেকে এটাই আমরা দেখে আসছি। এখন এই পলির প্রবাহ যদি কোনো কারণে বিঘ্নিত হয় বা কমে যায়, তাহলে সেখানে কিন্তু ভয়াবহ কিছু সংকট দেখা যাবে। 60-এর দশকে বা 70-এর দশকে এই পদ্মা এবং ব্রহ্মপুত্র বেসিন দিয়ে যে পলি পরিবাহিত হতো তার পরিমাণ ছিল 2 কোটি টন। আমরা 60, 70 এবং 80-র দশকে আমরা দেখলাম যে ভারতের মানে উজানে বলতে আমরা তো লোয়ার রাইপেন বা ভাটির দেশ, ভারত হলো উজানের দেশ, বা তার আগে নেপাল আছে, তাদেরকেও আমরা উজানের দেশ বলতে পারি। এখন 1977 সালের পানি প্রবাহর যে কনভেনশন আছে, যেটা আপনি শুনলে অবাক হবেন, যে পৃথিবীতে মোট আন্তর্জাতিক নদী 260টি, 260, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে 54টি। তার মানে পৃথিবীর 1/5 নদী বাংলাদেশে আন্তর্জাতিক নদী। এই এই যে আন্তর্জাতিক পানি প্রবাহ আইন, সেখানে আমরা 2024 পর্যন্ত স্বাক্ষর পর্যন্ত করিনি। মানে এটাকে আপনি কি ধরনের কূপমণ্ডূকতা বলবেন? তাহলে কথা হচ্ছে পানি অধিকার আদায়ের জন্য বাংলাদেশ একমাত্র দেশ প্রথমে যার সিগনেচার করা উচিত ছিল, গত 54 বছরের স্বাক্ষর হল না। যাই হোক, এখন আসেন এই যে 2 কোটি যে পলি পরিবাহিত 70-80-র দশকে, এর মধ্যে উজানে ভারতে আমরা কি জানি যে ছোট বড় মিলে 300 স্থাপনা হয়েছে? আমরা কেউ জানি না। শুধুমাত্র ফারাক্কার নাম শুনি, বজলডোবার নাম শুনি, টিপাইমুখের নাম শুনি। কিন্তু ছোট বড় মিলে বড় এরকম স্থাপনা আছে 34টি, এবং ছোট বড় মিলে 300টি। এই 300টি স্থাপনের মধ্যে মাধ্যমে প্রায় 100 কোটি টন পলি আটকে যাচ্ছে। তারপর 1975-এ যখন ফারাক্কা ব্যারেজ হলো,
তখন কিন্তু আরো 30 থেকে 40 কোটি টন বা মানে পলি আটকে যাচ্ছে, তার আটকাতে শুরু করেছে। আমি আমি তাহলে আমি বাকি আমি থাকে একটু কত? ক্লিয়ার হতে চাই, আমি একটু ক্লিয়ার হতে চাই। সেটা হলো যে পলি যদি প্রবাহিত হয়ে পদ্মার মাধ্যমে বাংলাদেশের মধ্যে ঢুকে, তাহলে আমার লাভটা কিভাবে, অথবা না ঢুকলে ক্ষতিটা কিভাবে, এটা একটু আমাকে আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এটা বলি যে আমরা তো পানির প্রবাহে শুধুমাত্র পানি দেখি, রাইট? কিন্তু পানির জি প্রবাহে পলির তো একটা লেয়ার আছে। তো যদি আপনি লেয়ারটা তুলে দেন তাহলে পানির গতিবেগটা বাড়তে থেকে প্রচন্ড বেগে বাড়বে। পলি যে শুধু জি যায় তা কিন্তু না, পলি একটা লেয়ার আস্তে আস্তে ফেলে ফেলে যায়। নাহলে নদী, জি এত গভীর নদী হঠাৎ করে ভরাট হয়ে হয়ে যায় কি জন্য? কারণ সে একটা, তাহলে আপনি চিন্তা করেন, আপনি একটা খালের মধ্যে যখন পানি প্রবাহ দিবেন, সেখানে যদি অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে, শ্যাওলা থাকে, তাহলে এই নদীটা বা এই প্রবাহটা পাড়ের প্রতি কম ক্ষতি করবে। কিন্তু যদি এটা বেড়ে যায় এবং পানির স্রোত যখন বেড়ে যাবে, তখন পাড় ভাঙবে না? So, রাইট কথাটা খুবই, রাইট। এটার যে আপনার ইনগ্রেডিয়েন্ট, ওই যে পানি প্রবাহের ভিতরে পলি, অন্যান্য পলির মধ্যে তো অনেক কিছু আছে, বালি আছে, খনিজ আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো হেভি মেটাল, হেভি হেভি জিনিস। তো এগুলি পানির প্রবাহটাকে আপনার মানে দুর্বল করে স্লো দেয়। করে দেন। যদি এটা না থাকে, তাহলে পানির প্রবাহটা তীব্রতর হবে। তাহলে কথা হচ্ছে যে আমরা এখন দেখলাম যে 100 কোটি তাহলে টন পলি কমছে কেন? অটোমেটিক। পলি ওই যে উজানে যে বাঁধগুলি হয়েছে, এই বাঁধের কারণে কি পলি ওখানে আটকে যাচ্ছে নাকি জি, কেন? অবশ্যই, পলি কেন কমছে? অবশ্যই। কারণ কি, আপনি যখন ওই বাঁধের কাছে ওখানে ছাঁকনি মতো, আপনি খেয়াল করে দেখুন, ইভেন আমাদের ডালিয়া যে ব্যারেজ আছে, এখানে যখন গেটগুলি খুলে দেওয়া যায়, তখন কিন্তু পানিটাই যায়, পলিটা আটকে যায়। আমি কথাটা বুঝাতে আচ্ছা। পারলাম আপনাকে? জি। তা সুতরাং এরকম 300 ছোট বড় বাঁধ এবং স্থাপনা রয়েছে পদ্মার উজানে, গঙ্গা ব্রহ্মপুত্র উজানে। সেখানে 100 কোটি টন আটকে গেল। 75-এ যখন আপনার ফারাক্কা ব্যারেজ হলো, সেখানে আরো 30 থেকে 40 কোটি টন। এটা কিন্তু রিপোর্টে আসছে, কল্যাণ রুদ্রের একটা গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন। তাহলে বাকি থাকলো মাত্র 60 কোটি টন পলি। এবং আমরা যদি রাজবাড়িতে পদ্মা ব্যারেজ করি, তাহলে আরো 30 থেকে 40 কোটি টন পলি এখানে আটকে যাবে। তাহলে অবশিষ্ট থাকবে মাত্র 30 থেকে 40 কোটি টন বা আরো কম। তাহলে এখন দেখুন, রাজবাড়ি থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মার এই গতিপথ হচ্ছে মাত্র 22 থেকে 23 কিলোমিটার। তাহলে এই জায়গাটাতে ওই যে পানির তীব্রতা এবং গতি যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু আস্তে আস্তে মোহনা ভাঙতে শুরু করবে। এবং গবেষকরা বলছে, এভাবে যদি ভাঙতে শুরু করে, তাহলে পুরো দক্ষিণ অঞ্চল একসময় সমুদ্রে বিলীন হয়ে যাবে। এটা হলো ভয়াবহতা। ও আপনি এখন বলবেন যে, আপনি বলতে পারেন যে ব্যারেজে যে এত বড় ক্ষতি হয় তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফারাক্কা। ফারাক্কাতে যত পানি বিশারদ আছে, যত বৈজ্ঞানিক আছে, যত পরিবেশবিদ বলে আছেন, সবাই গবেষণালব্ধ ফলাফলে বলছে ফারাক্কা ভারতের জন্য মরণ বাদ। এটা তারা তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছে। আপনার এখানে তো রকেট সায়েন্স বোঝার দরকার নাই। তাহলে আপনি জানেন যে ফারাক্কা ব্যারেজের জন্য বাংলাদেশে প্রতি বছর ক্ষতি ক্ষতি হচ্ছে 5,000 কোটি টাকা। এবং মালদাতে প্রায় 40 থেকে 50 হাজার পরিবার ভূমি, তাদের বাড়ি, বসত বাড়ি, ভিটা মাটি সবকিছু মানে সর্বস্ব খুইয়েছে শুধুমাত্র এই ফারাক্কা বাঁধের কারণে। আচ্ছা, এখন আসেন যে আমরা এখানে যে প্রজেক্টটার কথা বলছি, এখানে ব্যারেজ যেটা করা হবে, সেখানে পানি সংরক্ষণের ক্যাপাসিটি হচ্ছে 3 BCM, মাত্র 3 BCM। কিন্তু আপনি অবাক হবেন যে একদিনে পদ্মাতে বর্ষাকালে 6 BCM পানি প্রবাহিত হয়। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি একদিনে যে পানি সংরক্ষণ করছে, সারা বছর সংরক্ষণ করছেন পদ্মা ব্যারেজে, সেখানে একদিনে তার দ্বিগুণ পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। এখন আসেন, 19 লক্ষ হেক্টর টন এলাকায় এটার হেক্টর জমিতে চাষাবাদের সুযোগের কথা বলা হয়েছে। 7 কোটি মানুষের উপকারে আসবে। কিন্তু আপনি কি মনে করেন যে যদি দক্ষিণ অঞ্চল পুরোটা বিলীন হয়ে যায় আস্তে আস্তে, তাহলে ওখানকার মানুষের মানে জীবন, ভবিষ্যৎ, তাদের সবকিছু বিলীন হয়ে যাবে? তাহলে এত বড় একটা ঝুঁকিকে সামনে নিয়ে আমি কি বেনিফিটটা আমি পেতে যাচ্ছি? এখন আসেন, বলা হচ্ছে যে এখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করা হবে, যেখানে 76 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এবং এই যে বিদ্যুৎ উৎপাদন, এর থেকে অনেক উজানে এলাহাবাদের মতো জায়গায় এখানে বাদ দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে ভারত পারেনি।
তাহলে এত উজানে এত গ্রেডিয়েন্ট যেখানে এত হাই সেখানে পারে নাই, আমরা এখানে পারবো কিভাবে? এরপরে আসেন, এখানে দুইটা ফিশ ল্যাডার করা হয়েছে। এটাতে ফিশ ল্যাডারকে বলা হচ্ছে যে এখানে মিঠা পানির মাছ এখানে চলাচল করবে। ফারাক্কা বাঁধ হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ এলাহাবাদ পর্যন্ত পৌঁছাতো। ফারাক্কা হওয়ার পরে ইলিশ এখন মানে রাজশাহী পার হতে পারছে না। আপনি যখন রাজবাড়িতে এই পদ্মা ব্যারেজ করবে, ইলিশ তখন রাজবাড়ি পার হতে পারবে না, গোয়ালন্দ থেকে 2-4 কিলোমিটার মধ্যে মুভমেন্ট করবে। এবং এই যে দুইটা ফিশ ল্যাডারের যে পরিকল্পনা করা আছে, কোনো গবেষণা নাই, কোনো কিছু নাই, হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়া হলো। সুতরাং দিস আর অল সুইসাইডাল। আমি যা বলছি ধরে নিলাম এখানে আমার আমি একটা কথা আমার বলতে চাই। আপনি আপনি যে গবেষণার কথা বলছেন, আপনি যে তথ্যগুলি দিচ্ছেন, এগুলো তো আপনি নিজস্ব উদ্যোগে হয়তো পড়াশোনা করেছেন অথবা অন্য কোনো ভাবে পেয়েছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি কেন মনে করছেন না যে এই সরকার যখন এত বড় একটা প্রজেক্ট নিচ্ছে, এত টাকা ব্যয় করছে, তাদেরকে এই ব্যাপারে কোনো গবেষণার কথা আপনি জানতে পারেননি এই পর্যন্ত? না, আমি নিশ্চয়ই তো জানতে তাদেরও একটা পারিনি। গবেষণা আছে। এটা তো পাবলিককে জানাতে হবে। এবং আমি মনে করি যে কি গবেষণা হয়েছে, যেমন আজকে তিস্তা মহাপরিকল্পনা অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে। আমরা এটা ভিত্তি জানি যে পাওয়ার চায়না নামে একটা কোম্পানি 2019 সালে এটার পরীক্ষা নিরীক্ষা শুরু করে, এবং মার্ক এবং বেন দুইটা কোম্পানি গবেষণা করেছে কয়েক বছর ধরে। 2023 রিপোর্ট সাবমিট করেছে গভর্নমেন্টের কাছে। তো আমরা এই তথ্যগুলা জানি, কিন্তু পদ্মা ব্যারেজের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটা গবেষণা করলো, কারা এখানে জড়িত, কি তথ্য উপাত্ত আছে, এর পাবলিককে জানাতে হবে তো। কারণ দেশে পাবলিক মানে এটা কারো কোনো সরকারের, এখন একটা নতুন সরকার হঠাৎ করে ক্ষমতায় এসে এত বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছেন, সেই প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করা হলো না। এটা যদি যদি আজ থেকে 20 বছর পরে বাদ হওয়ার পরে প্রমাণ হয় যে পদ্মা ব্যারেজ আমাদের গলার ফাঁস, সে দায়িত্ব কে নেবে? এই গরিব দেশের এত অর্থ অপচয় করা, মানে এত হেয়ালির সাথে অপচয় করা, এটা কোনো সচেতন রাজনৈতিক দলের কাজ হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমাদের তো আমি পদ্মাটা নিয়ে, পদ্মা ব্যারেজে ভালো মন্দ নিয়ে আমরা, আপনি একটা মতামত দিলেন, সরকারের একটা প্ল্যান করেছে, আমরা ঠিক জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু আপনি একটা প্রশ্ন উত্থাপন করলেন। আপনার এই প্রশ্নটাকে আমরা সিরিয়াসলি নিলাম, এবং আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদ্মা ব্যারেজ নিয়ে আপনাদের মহাপরিকল্পনাটা কি আছে, এটা ভালো মন্দ কি আছে, কে করেছে এই পরিকল্পনা, এটা ফিজিবিলিটি স্টাডি কে করেছে, এই ডিটেল আপনারা আমাদেরকে জানাবেন, মানে পাবলিক করবেন, সবাই এটা নিয়ে আলোচনা করুন, তারপর এটা আলোচনা করবো। কিন্তু আমার কথা অন্য একটা জায়গায়, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে তিস্তা ব্যারেজ হচ্ছে। তো তাহলে তিস্তা ব্যারেজ দিয়ে এরকম একটা গবেষণা হয়েছে, আপনি একটু আগে বললেন যে একাধিক কোম্পানি গবেষণা করেছে, চীন এখানে ইনভলভ হয়েছে, শেষ মুহূর্তে ভারত বাগড়া না দিলে হয়তো এর মধ্যে কাজ শুরুও হয়ে যেত, আগে সরকার আমরা যতটুকু দেখেছিলাম। তো তিস্তাতে ধরনের ব্যারেজ করাতে, সেখানেও কি একই রকম কোন সমস্যা আপনি দেখছেন? আমি আমি তিস্তার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার আমি ঘাটতি দেখতে পাচ্ছি। এবং তিস্তা নিয়ে যে আন্দোলন হয়েছে, যারা আন্দোলন করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এটা আনার আনার পরে। আপনি খেয়াল করেছেন তিস্তা প্রজেক্টের ব্যাপারে এতদিন ধরে শুধুমাত্র রাজনৈতিক ঘোষণার মধ্যে বিষয়টা সীমিত ছিল। তিস্তা প্রজেক্ট করতে এই যে পাওয়ার চায়নার যে গবেষণা, তারাই কিন্তু বলেছে 12,000 কোটি দরকার। চায়নার একটা ব্যাংক, তারা খুবই আগ্রহী আপনার এখানে লোন দিতে, কারণ বাংলাদেশের কিন্তু লোন মানে মানে সুদের ক্ষমতাটা কিন্তু মারাত্মক, সবাই চায় আমাদেরকে লোন দিতে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে 2019-এ যখন আপনার 2016-তে প্রথম যখন চায়না আগ্রহ প্রকাশ করলো, ভারতও তখন রাজি হয়ে গেল। আচ্ছা, 2019-এ কাজ শুরু করলো। এটা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের যে পানি বিষয়ক উপদেষ্টা ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান, উনিও বললেন গত জানুয়ারিতে কাজ শুরু হবে। আপনি খেয়াল করে দেখুন, গত 4-5 বছরের যে রাজনৈতিক প্রতিশ্রুতিটা হবে হবে মহাপরিকল্পনা হবে, মহাপরিকল্পনা হবে, ইত্যাদি ইত্যাদি। এখন আসেন যে তিস্তা একটা মহা সংকটের মধ্যে পড়ে গেছে তিস্তা পরিকল্পনা। আমি তিস্তা পাড়ের মানুষ, আমি রংপুরের মানুষ। আমি ফিল করি যে বাংলাদেশ রংপুর বিভাগের প্রতি শোষণ এবং বঞ্চনা করছে। রংপুরকে রুটির ঝুড়ি বলা হয়, এখান থেকে এত টাকা আসে, গত বাজেটে 1 টাকাও আপনার রংপুরদের জন্য বরাদ্দ করা হয়নি। এটা তো মানে প্রচন্ড একটা অন্যায়। এবং সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বড় বড় রাজনৈতিক দল, আমাদের সেখানকার স্থানীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলি, সকলেই এটা নিয়ে কাজ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু কথা হলো, যখন আপনার পরিকল্পনা বাস্তবায়নের কথা আসে, তখন একবার বালিশ খেলা শুরু হয়ে যায়। একবার সে বালিশ ভারতকে দেয়, একবার সে বালিশ চীনকে দেয়। কেন রে ভাই?
মাত্র 11,000 12,000 কোটি টাকা দরকার। বড় লোক যে খুচরা পয়সা মধ্যে ফেলে দেয় ওইটাই দেন না কেন? তাহলে বারবার গত এত বছর ধরে আমরা এই বাজেটে যদি দেখতাম যে তিস্তার গবেষণার জন্য 5 কোটি টাকা দিলাম, তাও তো বুঝতাম। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটিতে চা বিস্কুট খাওয়ার একটা টাকা দিয়েছিলেন না, সেটাও তো দিলেন না। তাহলে কিসের উপর বিশ্বাস করবো যে আপনারা এই আমাদের মানে তিস্তা এই মহাগুণে বাস্তবায়ন করবেন? এখন আসি মূল বিষয়টা। আপনি দেখুন যে ভারতের সংবিধান অনুযায়ী পানি কিন্তু রাজ্য সরকারের বিষয়। 2011 সালে মনমোহন সিং যখন বাংলাদেশে আসলেন, তিস্তা চুক্তি কিন্তু একদম সই হওয়ার দ্বার প্রান্তে। সে সময় বলা হলো 15 বছর মেয়াদী একটা চুক্তি। এবং আপনি তো জানেন যে বাংলাদেশের 54টা নদী, নদী 200, বাংলাদেশে আমরা জানিও না। আন্তর্জাতিক নদী 200, সেখানে 54টা নাম উল্লেখ করা হচ্ছে। এখানে মাত্র 3টে নদীর চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি, যেটা ফল্টি একটা চুক্তি। তাহলে আপনি এই চুক্তির মাধ্যমে আমাদের যে পানি পাচ্ছি সেটা মাত্র প্রতিশ্রুতি পানির মাত্র 52%, এবং অনেক বেশি গ্যাপ আছে, এটা নিয়ে আলোচনা করছি না। এরপরে আসেন কুশিয়ারা নদী, 2023 6 সেপ্টেম্বর স্বাক্ষর হয়েছে হাসিনা এবং মোদির মধ্যে। কুশিয়ারাকে গলা টিপে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য। কারণ মানে কুমিল্লা, ত্রিপুরা বা চট্টগ্রাম থেকে সেভেন সিস্টারের যে রাজধানী আছে তার গড় দূরত্ব মাত্র 450 কিলোমিটার, ওয়ারাজ কলকাতা থেকে সেভেন সিস্টারের রাজধানীগুলির গড় দূরত্ব হলো 1500 কিলোমিটার। আমরা যে এই ট্রানজিট সুবিধা দিলাম, বিনিময়ে আমাদের তো নেপাল এবং ভুটান থেকে ইলেকট্রিসিটি আসার কথা ছিল, তা তো আসলো না। আমরা তো ওই ট্রানজিট পাইলাম না, বরং আদানির কাছ থেকে আমাদের অনেক উচ্চ হারে মানে টাকা দিয়ে আমাদেরকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাহলে এবং থার্ড আসেন মানে ফেনী নদী, আমাদের একমাত্র নদী যেটা ফেনী থেকে মানে ভারতে প্রবেশ করেছে, সেখানেও আপনার আওয়ামী সরকার 1.82 কিউসেক পানি প্রত্যাহারের। তাহলে আপনি চিন্তা করুন যে আমাদের বাংলাদেশের যে স্বার্থ, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি এককভাবে কোনো সরকারকে বলছি না, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্লজ্জের মতো বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে। এখন আসি তিস্তা প্রসঙ্গে। তিস্তার জন্য একবার তারা পশ্চিমবঙ্গের কথা বলে, একবার কেন্দ্রীয় সরকারের কথা বলে, একটা স্বাধীন সার্বভৌম সরকার একবার কি রাজ্য সরকার, একবার কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবে? সুতরাং আমি মনে করি তিস্তা রিলেটেড, তিস্তাতে গজলডোবাতে যখন বাদ করা হলো, তার আগে তিস্তা দিয়ে পানির প্রবাহ ছিল 6,000 কিউসেক, রাফলি প্লাস মাইনাস। যে যে সময় গজলডোবা বাদ করা হলো, এটা নেমে আসলো 2,000 কিউসেকে, মানে 1/3 স্টেট কমে গেল পানির প্রবাহ। এমনকি লিন পিরিয়ডে 1500, আমরা সর্বশেষ দেখছি এমনকি 300 থেকে 400 কিউসেক পানি আসে। আপনি চিন্তা করতে পারেন কোথায় 6,000 কোথায় 300, এই চলছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে কোনো তথ্য নাই কি পরিমাণ পানি দরকার। তিস্তার বুকে এখন শ্যালো মেশিন দিয়ে চাষ করতে হচ্ছে। যখন গজলডোবা বাঁধের পরে বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ করা হলো না, তখন তারা ধরলা থেকে পানি তোলা শুরু করলো। ধরলা থেকে যখন তোলা শুরু করলো, আমরা কিছু বললাম না, তখন তিস্তা এবং ধরলার মাঝে যত নদী আছে সব নদী থেকে একতরফা পানি তোলা শুরু করলো। এখন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাকে তথ্য দিয়ে দেই। যদি ভারত আমাদেরকে পানি নাও দেয়, তবুও তিস্তা 8-9 মিটার ড্রেজ করলে, খনন করলে, এর নিচে একটা ন্যাচারাল একটা প্রবাহ আছে। সেই পানি সংযোজিত হলেও আর পানির প্রয়োজন হবে না। এবং এই যে তিস্তা পারে যে গাইড বাঁধ, যদি আমরা দুই পাশে বাঁধ করি প্রায় 204 কিলোমিটার, তাহলে এইটা হতে পারে চীনের গুয়াংজু শহরের মতো একটা অত্যাধুনিক শহর। এখানে 8 থেকে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এর পারে মানে স্যাটেলাইট সিটি, শিল্পায়ন, মানে অর্থনৈতিক জোন, আপনি লট অফ থিংস ইউ ক্যান ডু, আপনার এটা সম্ভাবনা আছে। কিন্তু যখনই আমাদের তিস্তার প্রসঙ্গ আসে, তখন বলে বাইরের থেকে বাজেট আনতে হবে, চীন করে দেবে। কেন রে ভাই? আপনারা যখন মেট্রো রেল করেন তখন কি বাইরের থেকে টাকা চান? যখন পদ্মা ব্যারেজ করেন তখন কি টাকা চান? আপনারা যখন বড় বড় প্রজেক্টগুলি করছেন, মানে থার্ড টার্মিনাল করছেন, তখন কি বাইরের থেকে টাকা চান? যখন তিস্তার প্রসঙ্গে তখন কেন, কি জন্য চান? তাহলে বিষয়টা হলো, আমি মনে করি সরকারের আন্তরিকতার একটা অভাব আছে। আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি, আই থিঙ্ক গুড সেন্স উইল প্রিভেল এট দ্য এন্ড। এখন লোকজন বলতে, সরকারও বলতে শুরু করেছে আমাদের নিজস্ব অর্থায়নে করতে হবে। তা সুতরাং আপনি এই যে একটা অপূর্ব একটা সুযোগ, এবং জানেন আপনি তিস্তার পানি কিন্তু বাংলাদেশের যত নদী আছে তার মধ্যে সবচেয়ে সুপ্রিয় পানি হচ্ছে তিস্তার, এবং সবচেয়ে দূষিত পানি হচ্ছে গঙ্গার। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার মানে কি বলবো, আপনার সুপ্রিয় পানির পরিমাণ কিন্তু মাত্র 1%। এই পানি আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারেন। তিস্তার গ্রেডিয়েন্ট হচ্ছে ভেরি হাই। আপনি এখানে মনে করেন যে 1 মাইল পরে এটার গ্রেডিয়েন্ট হচ্ছে 3 মিটার করে, মানে গ্রেডিয়েন্ট এটা বাড়ে। পাহাড় পদ্মা পাহাড়ি বা তো। যমুনাতে
পদ্মা বা যমুনাতে এই গ্রেডিয়েন্ট হচ্ছে 1 মাইল পরে 1 মিটার, আর এখানে 3 মাইলে 1 মিটার। তার মানে কি, এটা ঢালু নদী, এটার প্রবাহ কখনো বন্ধ করা যাবে না। এবং তিস্তার পারে আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গুরুত্বের সাথে সম্মানের সাথে বিবেচনা করি আজকে, যে উনি একমাত্র মানুষ যে এই তিস্তা ব্যারেজের কথা চিন্তা করেছেন এবং ডালিয়াতের ব্যারেজ করেছিলেন। এই যে ব্যারেজটা করেছে, এই ব্যারেজে আপনার এখন 65,000 হেক্টর জমিতে চাষাবাদ করা যায়। সুতরাং আজকে আমি গত সংসদে 2-4 দিন আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শুনলাম যে তিস্তাতে আরেকটি ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। চমৎকার, চমৎকার একটা প্রস্তাব। যদি আরেকটা ব্যারেজ করে সমমানের, তাহলে 1 লক্ষ বা 1.5 লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ করতে পারেন। এটা পুরা দেশের কৃষিজ পণ্যের 4 ভাগের 1 ভাগ। আনইমাজিনেবল। তাহলে এরকম একটা সম্ভাবনা থাকতে আপনি কেন মানে পদ্মার মতো একটা বিপজ্জনক বা একটা সন্দেহজনক একটা প্রজেক্টে আপনারা যাবেন? আমি ঠিক এটার আমি কোনো কুল পাই না, কেন এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। সুতরাং আচ্ছা, আমি তিস্তা মাঝখানে পারের মানুষ। একটা প্রশ্ন আমার মনে রয়ে যাচ্ছে, সেটা হলো ব্যারেজ করার কারণে যদি পদ্মার পানিতে পলি কমে যায় এবং ভাঙনের আশঙ্কা দেখা দেয়, তাহলে সেই একই সংকট, একই আশঙ্কা তিস্তার জন্য প্রযোজ্য হবে না কেন? না, তিস্তার জন্য তবুও প্রযোজ্য হবে, এটা তো অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। কিন্তু যে পরিমাণ লস হবে, তার বিপরীতে যে পরিমাণ উপকার হবে, আপনি ওটা চিন্তা করুন। সারা দেশের 4 ভাগের 1 ভাগ খাদ্যপণ্য উৎপাদিত হবে। সুতরাং আমি মনে করি যে আছে না, কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে আপনার কিছু মানে কোলাট্রাল লস আপনাকে মেনে নিতে হবে বৃহত্তর ইয়ার স্বার্থের জন্য। তো সেটা তো কত হতো, হয়তো বা 5 কোটি টন আটকাবে, কিন্তু এখানে তো 30 থেকে 35 বা 40 কোটি টন আটকাবে। সুতরাং 5 কোটি টন যদি আটকায়, স্টিল আপনার কাছে এখনো 60 বা 55 কোটি টন পলি থাকবে। ঠিক আছে। আর মূলত আমি কিন্তু বলেছি যে তিস্তা কিন্তু এখানে পলির বাহক নয়। পলির মূল বাহক হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা। তিস্তা তো শাখা নদী, জি, মানে 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 যমুনাতে যেটা পড়েছে। সুতরাং সেদিক থেকে এই এই যে নেগেটিভ যে ইম্প্যাক্টটা পড়বে, এটা যৎসামান্য। এটা আমি মনে করি না খুব ধর্তব্যের মধ্যে আনা যাবে। কিন্তু বাকি যে উন্নয়নগুলি, এবং এভাবে লালমনিরহাটকে বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব, কারণ এখানে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হওয়ার মতো সকল ব্যবস্থাপনা আছে। বাট এখানে এটা এদিকে সরকার বলছে, মুখে বলছে, কিন্তু আদৌ কোনোদিন হবে কিনা আমি জানি না। তো এখানে আপনি জানেন যে লালমনিরহাট বিমানবন্দর যেটা আছে ব্রিটিশ আমলের, এখানে অলরেডি 600 মিটার রানওয়ে আছে। আর মাত্র 300 মিটার যোগ দিলে একটা আন্তর্জাতিক মানের হবে। লালমনিরহাট বিমানবন্দর থেকে চীন, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার ভারত সহ সমস্ত কিছু দূরত্ব, ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে আপনার 90 কিলোমিটার, 45 কিলোমিটার, 25 কিলোমিটার। তাহলে এইরকম একটা ক্লোজার জায়গাতে থাকতে আমরা কেন এই আন্তর্জাতিক বিমানবন্দরটা এখানে করার উদ্যোগ নিচ্ছি না, সেটাও আমার মধ্যে প্রশ্ন। একসাথে আপনি 7টা বিমানবন্দর করার মতো সামর্থ্য বাংলাদেশ সরকার নাই, সেটা আমরা বুঝি, কিন্তু প্রায়োরিটি আমরা করবো না, কোনটা আগে করতে হয়। সুতরাং অনেক দিক থেকে আপনি দেখুন, যদি 8-10 লোকের কর্মসংস্থান হয়, যদি দেশের 1/4 মানে খাদ্যপণ্য উৎপাদনের সম্ভাবনা থাকে, যদি এটাকে মেগা সিটি করা যায়, স্যাটেলাইট সিটি করা যায়, শিল্পাঞ্চল করা যায়, তাহলে এতগুলা সম্ভাবনা যেখানে আছে, সেটার ব্যাপারে আপনারা গড়িমসি করছেন বা করবেন কি করবেন না। আপনারা বলছেন যে 3-4 বছর লাগবে। 3-4 বছর লাগলে 3-4 বছর যে আপনার ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা চাই, আন্তরিকতা হচ্ছে ওইটাই, যে আজকে আপনি ঘোষণা করুন যে তিস্তা এই বাজেটে ঘোষণা করতে হবে। যতদিন পর্যন্ত আমরা ঘোষণা করতে আমরা এক নেকের স্বপ্ন দেখতে চাই না। হাওয়াই মিঠাই টাইপের লোভ দেখায় আমাদের লাভ নাই। রংপুরের মানুষ আমরা সহজ সরল, এই জন্য আমাদেরকে সবাই প্রতারণা করে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি বলেন যে তিস্তা প্রজেক্ট শুরু হলো, এর জন্য গবেষণা বাবদ ওকে চা বিস্কুট খাওয়ার জন্য আমরা 1 লক্ষ টাকা দিলাম, তাও বুঝবো যে আমরা, আপনি এটা এই যে এখনো তো সংশোধিত বাজেটের সময় আছে। কিন্তু আপনি যদি কিছুই না দেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে গত 54 বছর মতো আপনি আমাদেরকে আবার আবার প্রতারিত করবেন না? জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের আজকে আলোচক, তিনি রংপুরের মানুষ।